আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শিল্প মন্ত্রণালয়ে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে অনেকগুলো পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পারতেছেন অনার্স ডিগ্রি পাশে আছে, তারপরে এখান থেকে এইচএসসি পাশে আছে, এসএসসি পাশে আছে, তো অষ্টম শ্রেণী পাশে আছে। অবশ্যই আপনারা দেখবেন মোট কিন্তু 50টি পদে নতুন এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা আপনারা সকলেই নাম শুনছেন, বিএসটিআই অর্থাৎ আপনার যে খাদ্যদ্রব্যর যে বিএসটিআই ভোজ্য পণ্যের যে কাজ করে আর কি। তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, আপনারা এটা দেখতে পারেন। এই সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলার নিয়ে সকল বিস্তারিত ইনফরমেশনগুলো জানতে পারবেন। কিভাবে আপনি আবেদন করবেন, কোন পদে আপনি আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করা প্রয়োজন, বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সরকারি নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন। আচ্ছা, শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্ট্যান্ডিং ইনস্টিটিউট বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও সত্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক বিষয়গুলো আমরা আগে জেনে নেব, তারপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অর্থাৎ বিএসটিআই সংক্ষিপ্ত রূপ, এটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদনটা করতে পারবে। এখন আমরা দেখবো এখান থেকে বিষয়গুলো ধীরে ধীরে। তো ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, ১৩ গ্রেডের ২টি পদ রয়েছে। তো এইটাতে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো ১৩ গ্রেডের কম্পিউটারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ অথবা ডিগ্রি, অর্থাৎ আপনার হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে বিজ্ঞান সাবজেক্ট থেকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ বলা আছে এখানে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান অথবা ডিগ্রি, আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করেন বিজ্ঞান শাখা থেকে, তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ইউডিসি কাম ক্যাশিয়ারের একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ইউডিসি কাম ক্যাশিয়ার ১৪ গ্রেডের এটাতে আবেদন করতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, খুবই কমন একটা নাম, এটা আপনারা সকলেই নাম শুনে আসছেন যে এটা একটা ১৬ গ্রেডের এটা পদের নাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৬টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। জাস্ট আপনি এইচএসসি পাস করছেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ আপনি টাইপ করতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর ছাড়া কিন্তু আপনাকে আলাদা কিছু কম্পিউটারের টাইপের গতিটাই বেসিক্যালি ধরা হয় কম্পিউটার টাইপ টেস্টে, অন্য কিছু কিন্তু তেমন একটা ধরা হয় না। তো যাদের এই বেসিক জিনিসগুলো জানা আছে, কম্পিউটারের টাইপ পারেন, তারাই কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিকেও একটি পদ রয়েছে, এটাও ১৬তম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক, এটাতেও কিন্তু উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং এটাতে কিন্তু আপনার ইংরেজির যে টাইপের গতি বা ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় ২০ শব্দ, তো এই যে টাইপের যে গতি যদি একটু ভালো থাকে আপনি, তাহলে কিন্তু আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিকেও আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটরের ৭টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধু এইচএসসি পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এখান থেকে এইচএসসি পাস করছেন, কম্পিউটারের মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে ইচ্ছুক, আপনি চাইলে অফিস সহকারীতে আবেদন করতে পারেন অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা ডাটা এন্ট্রি অপারেটর, সবগুলোর জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম এইচএসসি, আর সবগুলোতেই কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে আপনাদের। ৬ নম্বর আছে ল্যাব সহকারী, ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ হইতে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভোকেশনাল থেকে যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো নিয়ে যারা ট্রেড কোর্স সার্টিফিকেট করা আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যদি আমরা ৭ নম্বরে দেখি ক্যাটালগার, একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগার কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে ক্যাটালগার থেকে, তাহলেই আপনারা এই অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৮ নম্বরে দেখব গাড়ি চালক, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। একটি পদ রয়েছে। তো যারা ড্রাইভিং লাইসেন্স আছে যাদের, তারা কিন্তু এই যে গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে ২০টি পদ রয়েছে। তো চলমান নিয়োগের মধ্যে অনেক বড় একটা সার্কুলার বলা চলে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। জাস্ট এসএসসি পাস করছেন তাহলে আপনারা এই অফিস সহায়ক
MLSS 20টি পদের এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী চৌকিদারে 3টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যারা পুলিশ, আনসার, বিডিবি যারা অবসরপ্রাপ্ত রয়েছেন বা যারা আবেদন করতে ইচ্ছুক, এরকম সার্টিফিকেট আছে, সো তারা কিন্তু এগুলোতে আপনার একটু কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন। এছাড়াও যারা সাধারণ তারা আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকে বলবো যারা এসএসসি পাশে সরকারি চাকরি নিয়োগ খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, আপনারা এই অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যারা এইচএসসি পাস করছেন, কম্পিউটারের বেসিক জ্ঞান আছে, তারা কিন্তু এখানে কম্পিউটার অপারেটর বা অফিস সহায়ক বা ডাটা এন্ট্রিতে আবেদন করতে পারবেন। যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেটাতে আপনি আবেদন করবেন। এখন আমরা দেখব আবেদনের মূল বিষয়গুলো। আবেদন করতে অবশ্যই আপনার বয়সটা হতে হবে 18 হতে 32 বছর। 32 বছর পার হলে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সরকার পূর্বানুমতি ব্যতীত কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি বাহির দেশের কেউ বিবাহ করে থাকেন বাহির দেশে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনি আবার কেউ যদি আছে যে বাংলাদেশের নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। এক কথায় বাংলাদেশি হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখবো এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বিষয় দেওয়া আছে মৌখিক পরীক্ষায় কি কি ডকুমেন্ট কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই অনেক পরের বিষয়, এগুলো আমাদের আরো 6 মাস পরে দেখলেও হবে। প্রথম স্টেপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো দেওয়া আছে এখানে। তো এগুলো আমরা কিন্তু পরবর্তী দেখলেও হবে, এগুলো যখন আমরা মৌখিক পরীক্ষা তার 2 দিন আগে দেখলেও হবে, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো। এখান থেকে আমাদের যে এখন যে বিষয়গুলো সেগুলো দেখবো। সো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে কিভাবে আপনি আবেদন করবেন? নিজে আবেদন করলে ল্যাপটপ, পিসি, কম্পিউটার যদি থেকে থাকে সেক্ষেত্রে bstiteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন, অথবা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমার মাধ্যমে আবেদন করে নিতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে 017758303112, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, ফোন দিবেন না, শুধু SMS করবেন। কোন সার্কুলারে আবেদন করবেন এটা বলবেন, আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেবো, ওইটা আপনি পূরণ করে দিবেন। তখন কিন্তু আমি ওইটা দেখে দেখে সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো, পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, যে কোনো সরকারি চাকরির আবেদন। এখন আমরা দেখবো এখান থেকে এই আবেদনটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই আবেদনটা শুরু হবে। আজকে হচ্ছে 14 তারিখ বিকালবেলা, তো এই সার্কুলারটার আবেদন শুরু হবে আগামীকাল 15 তারিখ ভালো করে মনে রাখবেন। 15 জানুয়ারি 2026 তারিখ থেকে শুরু হবে, যেটা কিন্তু সামনের মাস পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এই হলো মূল বিষয়। এখন আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। আপনারা জানেন প্রতিটা সার্কুলারে কিন্তু একটা গ্রেড আছে, পদের নামে গ্রেড আছে, ওই গ্রেড অনুযায়ী ফিটা নির্ধারণ করা হয়। তো 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে 112 টাকা সরকারি ফি, 2টা SMS সহ প্রায় 120 টাকাই প্রয়োজন হবে। এখানে আপনার নিজে আবেদন করলে নিজে যদি পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনার টেলিটক সিম থাকতে হবে এবং আপনার টেলিটক সিমে 120 টাকা রিচার্জ করতে হবে 1 থেকে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে। এছাড়াও 9 নং এবং 10 নং যেটা হচ্ছে অফিস সহায়ক এবং চৌকিদার দেখলেন, ওইটাতে শুধুমাত্র 56 টাকা এবং এখানে 2টা SMS প্রায় 65 টাকা আপনারা রিচার্জ দিবেন। 2টা SMS 6 টাকা কেটে নেয়, যার কারণে আপনারা এখানে অবশ্যই 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা 9-10 এর মধ্যে আবেদন করলে এই টাকাটা রিচার্জ দিয়ে আপনারা পেমেন্ট পদ্ধতিতে চলে যাবেন। এখন আমরা দেখব কিভাবে ফিটা প্রদান করবেন আপনারা। তো টেলিটক সিমে রিসার্চ করার পর আপনারা ফার্স্ট স্টেপে এখান থেকে আপনারা বিএসটিআই লিখবেন, লেখার পর একটা স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে নেওয়ার পর আপনারা এই যে 16222 নাম্বার যেটা, এই নাম্বার আপনারা সেন্ড করে দেবেন। তো সেন্ড করে দেওয়ার পর কিন্তু একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে। সো ওই পিন নাম্বার দিয়ে আপনারা আবার কি করতে হবে, আবার বিএসটিআই একটা স্পেস দিয়ে ইএস লিখবেন, ইএস লেখার পরে আবার ওই ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা বসাবেন। এখানে বসানোর পরে আবার 16222 নাম্বার যেটা আছে টেলিটক সিমের নাম্বার, এই নাম্বার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনারা আবেদনটা করবেন। সো আশা করি আপনারা এই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনেছেন। যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, অবশ্যই ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন। আর আবেদন করতে চাইলে তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই রাখলাম, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।